আজকে আমরা জানবো খুব সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি, সেটি হচ্ছে ফাঁদ। আপনার কাছে যখন টাকা থাকবে তখন সেই টাকাটা নেওয়ার জন্য মানুষের বিভিন্ন রকমের ফাঁদ পাতবে। এটা যেমন দেশের ভিতরে হয় তেমনি আন্তর্জাতিকভাবেও হয়। এবং এরকম সবচেয়ে বড় যে ফাঁদটা এবং যেটাতে এই পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ পাড়া দিয়েছে সেটা হচ্ছে এমএলএম। এমএলএম কে বলা হয় কি মাল্টি লেভেল মার্কেটিং। আর আমি যদি সঠিক ইংরেজিটা জানতে চাই তাহলে এটা হচ্ছে পনজি স্কিম। পনজি পনজি কি? পনজি হচ্ছে যেখানে আসলে প্রকৃতপক্ষে ব্যবসা হয় না, কেবলমাত্র নতুন সদস্যদের টাকা পুরাতন সদস্যদের মাঝে ডিস্ট্রিবিউশন করা হয়। কেমন? সো নতুন সদস্যরা টাকা দিতে থাকে এবং সেই টাকাটা পুরাতন সদস্যদের মাঝে ডিস্ট্রিবিউশন করা হয়। এবং এই ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল হয় না, এমন না যে এখানে 50 টাকা এসে এখানে 50 টাকা দেওয়া হয়, ব্যাপারটা এরকম না। বরং এটা এমন একটা স্কিম যেখানে এই পুরাতন সদস্যদেরকে দেখানো হয় তোমার 50 টাকা 100 হবে, 100 টাকা 200 হবে, 200 টাকা 400 হবে ইত্যাদি। তো এইভাবে ইনফিনিট অ্যামাউন্টে আমার টাকাটা বাড়তে থাকবে বা বিপুল হারে বাড়তে থাকবে যখন নতুন সদস্য আসতে থাকবে। আর নতুন সদস্যদেরকেও এইভাবে স্বপ্ন দেখানো হয় যে তুমি আরো নতুন সদস্য আনো, এর ফলে কি আরো তোমার আয় বাড়বে। কিন্তু এই পুরা জিনিসটা একটা বড় শুভঙ্করের ফাঁকি। এখানে আসলে কোনো উৎপাদন হচ্ছে না, এখানে কোনো ব্যবসা হচ্ছে না, সমাজে কোনো ভ্যালু অ্যাড হচ্ছে না। কেমন? জাস্ট একজন এসে টাকা দিচ্ছে এবং ওই টাকাটা আমরা পুরাতনরা ভাগ করে নিচ্ছি। সেই জন্য অল্প কিছুদিন পরে দেখা যায় যে নতুন সদস্য যখন ওই হারে আসতে থাকে না, তখন পুরো ব্যবস্থা ভেঙে পড়ে এবং একদম পুরাতন যে সদস্য যারা ইনিশিয়েট করেছে এই সিস্টেম, তারা টাকাগুলো নিয়ে গুম হয়ে যায়, গায়েব হয়ে যায়। কেমন? আর প্রত্যেকে এখানে দেখা যায় কি যে একজন আরেকজনকে ব্লেম গেম করতে থাকে। দেখা যায় কি যে আমরা যখন দেখি যে হাত আঁকি, এই ইয়েগুলো সবসময় হাতের ভিত্তিতে হয়। তো হয়তো আপনাদের পরিচিত অনেকেই এই সিস্টেমের মধ্যে ধরা খেয়েছে, সে তারা জানবেন। আর বিশেষ করে যারা নতুন বা অল্প বয়সী বা এটা সম্পর্কে জানে না, দেখা গেল যে প্রথমে ইনিশিয়েট করে দুইটা হাত তৈরি করেছে এবং ওদেরকে বললো তোমার 2 হাত পূর্ণ হলে তোমাকে 500 টাকা দিব বা 5,000। দেখা যায় যে একজন সদস্য যুক্ত হতে লাগে 2,000 টাকা এবং আপনি যদি 2জন সদস্য যুক্ত করতে পারেন তাহলে আপনি পাবেন 3,000 টাকা। এখন এখানে আরেকজন 2,000 টাকা দিয়ে আসবে। কেমন? এখানে প্রত্যেকে দেখা গেল কি 2,000 টাকা দিয়ে আসছে। তো প্রমিসটা হয় এইভাবে যে এই ব্যক্তিও পাবে 3,000, এই ব্যক্তিও পাবে 3,000 এবং এই ব্যক্তি যেহেতু এখানে আরেকটা পেয়ার ম্যাচ করেছে, এখানে আরেকটা পেয়ার, প্রতি পেয়ারের জন্য 1,000 প্লাস 1,000 প্লাস 1,000। তো আপনারা খেয়াল করছেন যে নিচে যত টাকা আসছে তার চেয়ে বেশি টাকা উপরে টান পড়ছে এবং এরপর যখন আবার পেয়ার ম্যাচ হবে, কেমন? তো প্রত্যেকে 2,000 টাকা দিয়ে আসবে, এটা আর লিখলাম না। কিন্তু তখন এই ব্যক্তি পাবে 3,000, যেহেতু সে পেয়ার ম্যাচ করেছে সে পাবে 3,000, সে পাবে 3,000, সে পাবে 3,000। এটা 3,000 বা অন্য কোনো নাম্বার হতে পারে। মানে সে এখন কি পাবে, যেহেতু তার আন্ডারে দুইটা পেয়ার ম্যাচ হয়েছে 1 2, সে পাবে আরো 2,000, 1,000 যোগ 1,000, 1,000, 100 লিখে ফেলেছি বলে, আচ্ছা 1,000। আবার এই ব্যক্তিও পাবে কি 2,000 তো আছে আগের, প্লাস 1,000 প্লাস 1,000। আর সে হচ্ছে এখানে যেহেতু আরো 4টা পেয়ার নতুন এসেছে প্লাস 4,000। এইভাবে দেখা যায় কি উপরে বেশি থেকে বেশি টাকা আসতে থাকে এবং এই সদস্যগুলো কি মানে পাগলের মতন হয়ে যায় নতুন সদস্য আনার জন্য এবং অন্যদেরকে এভাবে পাগলের মতন করতে থাকে। তো সেই জন্য তারা এসে আপনাকে বিভিন্নভাবে প্রেজেন্টেশন দিতে থাকে, বিভিন্নভাবে বুঝাইতে থাকে তুই আমার বন্ধু লাগিস, তুই আমার আত্মীয় লাগিস, এখানে টাকা দিয়ে আরো বাড়াই দিব, আরো বাড়বে। একেবারে পুরা সিস্টেমটা হচ্ছে কি সমাজে সবার থেকে টাকা তুলে টপ হেভি করে এবং দেখা যায় যে ব্যাংক অ্যাকাউন্ট গুলা এবং মূল সোর্সিং গুলা এই জায়গাতে হতে থাকে এবং সে একসময় কি করে এই সব টাকা নিয়ে চলে যায়। তো তখন যে বিপদে পড়ে এই সদস্যরা, তখন দেখা যায় দেখা গেল এই 3জন মিলে আর কি ফুল স্কিমের হোতা এবং তারা টাকাটা নিয়ে চলে গেছে। তখন এ এসে বলে কি ব্যাপার, আমি না টাকা দিলাম, এখন কেন ব্যবসা বন্ধ হলো, একই সে একে খুঁজে পায় না।
তো এইভাবে নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে, ব্লেম গেম চলতে থাকে ইত্যাদি। তো এই সিস্টেমের মধ্যে দিয়ে ডেস্টিনি থেকে শুরু করে এই পর্যন্ত ব্রাভো, তারপরে আপনার কিছুদিন আগে দেখা গেল যে এহসান গ্রুপ, হ্যাঁ, যারা হচ্ছে যে মসজিদের ইমামদের মধ্যে দিয়ে ফার্স্ট মার্কেটিং করে, তারপরে আরো অনেক অনেক মানে নাম বলে শেষ করা যাবে না। আমি আসলে কি বলবো, যে আনাচে কানাচে এইভাবে কি পঞ্জি স্কিম চলে। কিন্তু ব্যাপার হচ্ছে, আপনাকে যদি শুরুতে এসে বলে আচ্ছা তুমি 2জন সদস্য এনে দাও, তোমাকে এত টাকা দিব, তাহলে আপনি বুঝে যাবেন যে এটা একটা এমএলএম। সেই জন্য তারা কি করে, একটা স্ক্রিন ব্যবহার করে। স্ক্রিনগুলো কি, স্ক্রিনগুলো হচ্ছে বলে যে আমাদের এখানে একটা কোচিং সেন্টার আছে বা একটা কোর্স ট্রেনিং হচ্ছে, এই কোর্সে 2জনকে ভর্তি করালে তোমাকে এত টাকা দিব। যারা এসেছে তারা যদি আরো সদস্যকে আনে তাহলে তোমাকে আরো টাকা দিব। তখন বুঝবেন এটা এমএলএম। এখন আপনাকে যদি কেউ বলে যে আমার এখানে কোচিং আছে, যতজন ভর্তি করাও তার জন্য তোমাকে আমি 10% ফি দিব, কমিশন দিব, সেটা কিন্তু এমএলএম না। যখন আপনাকে বলে তুমি যাকে আনো তার জন্য কমিশন দিবে, এবং ওই ব্যক্তি যাকে আনে তার জন্য কমিশন পাবে, সে যাকে আনে তার জন্য পাবা, যখন এই সিস্টেমটা করে দেয় তখনই বুঝবেন যে এটা আসলে কোচিং সেন্টার না। এবং কোচিং সেন্টারে যারা ভর্তি হয়েছে তাদের সাথে কথা বলে যদি দেখতে পারেন যে তারা আসলে লেখাপড়া করার তুলনায় বরং কিভাবে আরো নতুন সদস্যদেরকে আনবে সেটার পিছিয়ে সারাদিন সময় ব্যয় করছে, তার মানে এটা 100% একটা পঞ্জি স্কিম। কোচিং সেন্টার হচ্ছে একটি স্ক্রিন। কোচিং ছাড়া আর অনেক ধরনের স্ক্রিন ব্যবহৃত হতে পারে। যেমন হতে পারে একটা প্রোডাক্ট, দেখা গেল একটা প্রোডাক্ট, সে বললো কি যে এটা খুব ভালো প্রোডাক্ট, এই জিনিস করে দিবে, ওই জিনিস করে দিবে ইত্যাদি। তো এই প্রোডাক্টটা তোমরা বিক্রি করো, যত বিক্রি করতে পারবা তত লাভ। আবার যদি নতুন সেলস এজেন্ট আনতে পারো তাতেও লাভ। সেলস এজেন্ট আনলে এত লাভ, আবার নতুন সেলস এজেন্ট আনলে সে যত সেলস এজেন্ট আনবে তাদের সবগুলো থেকে তুমি ধাপে ধাপে কমিশন পাবা। তখন বুঝবেন এটা সমস্যা আছে। কেমন? এটাও একটা পঞ্জি স্কিম। তো পঞ্জি স্কিম সবসময় কি পতন হতে বাধ্য। সেই জন্য তারা এমন একটা ভান করে যেন এটা একটা ব্যবসা এবং এটা পঞ্জি স্কিম না। যেমন কিছুদিন আগে একটা পঞ্জি স্কিম এসেছিল, সেটা হচ্ছে যে এমটিএফই, মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ। তো সেখানে বলা হয় যে এখানে আসলে রোবটের মাধ্যমে ফরেন এক্সচেঞ্জ করা হয় এবং রোবট নিজে ডিসিশন নেয় এবং এর ফলে কি প্রচুর লাভ হয়। তো সেই জন্য দেখা গেল যে নতুন সদস্য আসছে, তারা টাকা দিচ্ছে এবং বলছে যে অন্যদেরকেও যদি এনে দাও তাহলে টাকা দিব। তো এই মডেলটা যখন আমাকে প্রথম বলা হয় তখন আমি ধরে ফেলি এটা আসলে একটা পঞ্জি স্কিম। তো সেই সময় মানুষকে সতর্ক করা শুরু করি, কিন্তু তার 1 মাসের মধ্যেই তারা আসলে সবার টাকা নিয়ে চলে যায়। হ্যাঁ, তো এই জিনিসটা আমি আলহামদুলিল্লাহ শনাক্ত করতে পেরেছি এবং বর্তমানে আরো কয়েকটা শনাক্ত করেছি, যেমন ফর এভার লিভিং। কেমন? এবং বর্তমানেও আরো 3টি এমএলএম সতর্ক করতে পেরেছি। একটি হচ্ছে ডিএক্সএন, আরেকটি হচ্ছে ফর এভার, আরেকটি হচ্ছে এক্সিলেন্ট ওয়ার্ল্ড। কেমন? তো এইগুলা হচ্ছে কি যে আপনার থেকে টাকা নিবে, আপনাকে অনেক লোভ দেখাবে, কিন্তু দিন শেষে তারা পতিত হতে বাধ্য। তো এখন আপনাকে যদি কেউ এসে বলে যে এরকম একটা ইনভেস্টমেন্ট স্কিম আছে, এই পরিমাণ লাভ হয়, তাহলে আপনি কেমনে বুঝবেন সেটা এমএলএম? প্রথমত আপনি দেখবেন যে এইভাবে হাত নামতে থাকে কিনা, 2 হাত হতে পারে, 3 হাত হতে পারে, যেটাই হোক, এইভাবে হাত নামতে থাকে কিনা এবং প্রত্যেক হাতের থেকে ধাপে ধাপে প্রত্যেক ধাপে রিটার্ন পায় কিনা। হ্যাঁ, যদি এই ধরনের কোনো প্রমিস করে তার মানে এটা পঞ্জি স্কিম বাদ। আবার দেখবেন যে কেউ যদি বলে যে না আমরা প্রোডাক্ট সেল করি ইত্যাদি, কিন্তু আপনি যদি দেখেন তাদের প্রোডাক্টের চেয়ে সেলস পার্সন আরো বেশি, তাহলে বুঝবেন সেটা পঞ্জি স্কিম। কেমন? আর তার পাশাপাশি আপনি যদি দেখেন যে কোনো কোচিং সেন্টারে স্টুডেন্ট পড়াশোনার তুলনায় বা টিচাররাও পড়াশোনা করানোর তুলনায় বরং সেখানে হচ্ছে কি যে সবাই খালি একজন আরেকজনকে ঢুকানোর চেষ্টা করছে এখানে, তাহলে বুঝবেন কি সেটা পঞ্জি স্কিম। তো কেউ যদি বিনিয়োগের ব্যাপারে কথা বলতে আসে, নিজে একা একা সিদ্ধান্ত না নিয়ে কয়েকজনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াটা হচ্ছে কি যে জীবনের সেরা পরামর্শ। এটা মনে রাখেন, এটা লিখে রাখেন, এটা লিখে রাখেন, এটা লিখে রাখেন। আচ্ছা, এবারে আসবো যে ইন্টারন্যাশনাল কিছু স্কিম, ফাঁদ। আচ্ছা, অনেক সময় দেখবেন যে আপনার মোবাইলে মেসেজ আসবে যে আমি এরকম একটা ট্যুরে যাচ্ছি, তুমি কই, বা এরকম যে আমার কিছু একটা হারিয়ে গেছে, তোমাকে একটা টেস্ট করেছিলাম, রিপ্লাই দাও, মানে এমন কিছু যে আপনি বলবেন কিছু হয়তো ভুলে রং নাম্বার এসে চলে এসেছে। তো তখন আপনি দিবেন যে ও সরি ইটস রং নাম্বার। তো তখন বলবেন না তুমি কি, আমি এই দেশে আছি, ওই দেশে আছি। তাহলে একটা সুন্দর মেয়ে ছবি দিল, তো আপনি মনে করলেন যাচ্ছে এই সুন্দর মেয়েটার সাথে একটু কথা বলি। তো কথা বলতে বলতে দেখা গেলো একসময় বলবে যে আমার জীবনে এই ঘটনা ঘটেছে, এই হয়েছে, এই হয়েছে, তারপরে আমি আমার খারাপ অবস্থা থেকে ফেরত এসেছি, আমার একজন আঙ্কেল সাহায্য করেছে,
সেই আঙ্কেল হচ্ছে কি যে একজন বড় মানে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, এবং সে নিউ ইয়র্কে কাজ করে। তোমাকে ওনার সাথে পরিচয় করে দিয়ে তারপর আপনি পরিচিত হবেন, তার ওই আঙ্কেল কথা বলবে, তারপরে হচ্ছে আপনাকে বলবে যে এই আচ্ছা একদিন আমি বিজি আছি, তুমি আমার এই ইনভেস্টমেন্ট একটু দেখো, তারপর আপনি পোর্টফোলিওগুলো দেখবেন, একটু এক্সিকিউট করবেন, এই করতে করতে একদিন বলবে তুমিও চাইলে কিছু টাকা দিতে পারো। ততদিন আপনি দেখবেন যে না, ওই আঙ্কেল তো আসলে ভালো ইনভেস্ট করতে পারে, আমার লাভ হবে। এবং এর মধ্যে দিকে আপনি একটু টাকা দিবেন, তারপরে সে দেখা গেলো হঠাৎ করে একদিন লস করবে, তো বলবে আরেকটু টাকা দাও, তাহলে আমি এটা লাভ করাই দিচ্ছি, দুঃখিত একটা ভুল ডিসিশন হয়ে গেছে ইত্যাদি। এগুলোর মধ্যে দিয়ে আপনি কি আপনার টাকাটা ইন্টারন্যাশনাল যে চক্র আছে তারও নিতে পারে। আবার জার্মানিতে আমার সাথে এমন হয়েছিল একবার যে আমি একটা ঘর ভাড়া নিব, কেমন? তো ঘর ভাড়া নেওয়ার আগে তো জার্মানিতে আগে ডাউন পেমেন্ট বা সিকিউরিটি পেমেন্ট দিতে হয়। তো দেখা গেল যে আসলে ওই লোক জার্মানিরই না, কিন্তু সে সম্পূর্ণ একটা জার্মান বাড়িওয়ালা সেজেছে, কেমন? সেজে সে ইন্টারনেটে যোগাযোগ করে বিভিন্নভাবে মানে হোল একটা মানে কি বলবো, আমার পাসপোর্টের ছবি নিয়ে অন্য পাসপোর্টের ছবি দিয়ে সে হোল একটা স্ক্যাম সাজাইছে। এবং সাজানোর পর বললো যে ওকে এই পরিমাণ ডাউন পেমেন্ট দিলে তুমি এই বাড়িতে থাকতে পারবা। কিন্তু সে বাড়ি দেখানোর ব্যাপারে গড়িমসি করছে। সে হচ্ছে যে বাড়ি দেখানোর ব্যাপারে গড়িমসি করছে, কিন্তু সে বললো যে মানে এই টাকাটা দিলেই বাড়িটা পাবে। এবং এত সুন্দর একটা বাড়ি অফার করছিল এত কম দামে, মানে আসলে ভালো লাগার মতন। তো আমি তখন বন্ধুদের সাথে পরামর্শ করার পর তারা বললো না, তুমি আগে বাড়ি দেখো, স্ক্যাম হতে পারে। পরে যখন আমি বাড়ি দেখতে চাইলাম, বললাম এটা ছাড়া দিব না, তারপর থেকে আর তাকে খুঁজে পাই না। তো সেই জন্য আসলে অন্যদের সাথে পরামর্শ করা অনেক গুরুত্বপূর্ণ। এবং ইন্টারন্যাশনাল স্ক্যামগুলো অনেক সময় ক্রিপ্টোতে আপনার থেকে করবে, টাকাটা নেবে, কেমন? কারণ ফরমাল চ্যানেলে নিলে তাদের বিরুদ্ধে অভিযোগ করলে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ট্র্যাক করতে পারবে, তাদের কার্ড ট্র্যাক করতে পারবে। সেই জন্য অনেক সময় কি তারা বলবে ক্রিপ্টোতে তুমি লেনদেনটা করো, যেন তাদেরকে ট্র্যাক না করা যায়। বুঝে গেল? আর আরো কয়েকটা টুলসের নাম বলে, যেগুলোকে সরাসরি ফাঁদ বলা যায় না, কিন্তু যেগুলো অবশ্যই ডেঞ্জারাস এবং জুয়া। সেটা হচ্ছে যে যেমন বাইনারি অপশনস। হ্যাঁ, বাইনারি অপশন হচ্ছে কি যে জুয়া, এটা অবশ্যই হারাম, এবং এটা হচ্ছে কি যে হাই রিস্ক, এবং এটা এক ধরনের গ্যামলিং এর মতন। তো এটার মধ্যে দিয়ে এটা আসলে ইনভেস্টমেন্ট না, এগুলো হচ্ছে কি যে স্পেকুলেশন। এবং অনেকে হচ্ছে কি যে বুঝে না বুঝে আপনার অপশন ট্রেডিং করে উইদাউট এনি পারপোজ, উইদাউট নোয়িং দ্য মানে কি বলবো ফান্ডামেন্টালস। আবার অনেকে নিজে ব্যবসায়ী না, কিছুই না, ফিউচার ট্রেডিং করে, কেমন? তো এগুলো কিন্তু ফাইন্যান্সের বিশেষ করে এই দুইটা অত্যন্ত জটিল টার্ম, এবং এগুলো আমি দেখা গেল আপনার মানি ম্যানেজমেন্ট কোর্সে আনি নেই, কারণ এগুলো সমাজের কি বলবো 99.9% পিপলের জন্য রিলেভেন্ট না। কিন্তু এগুলাকে তারা মানি মেকিং মেশিন হিসেবে ভেবে এগুলোর মধ্যে ইনভলভ হয়ে যায়, এবং ফরেক্সের ক্ষেত্রে ক্রিপ্টোর ক্ষেত্রেও অনেকে তাই করে। এগুলাও আসলে দিন শেষে ফাঁদের মতনই কাজ করে। কেন ফাঁদের মতন কাজ করে? তার কারণ সমাজের কিছু মানুষ জিনিসগুলো সম্বন্ধে ভালো আইডিয়া রাখে, তারা ঠিকই এগুলো থেকে লাভ নিতে পারে, আর আমরা বাকিরা এগুলোর মধ্যে দিয়ে কি আসলে একটা স্বপ্ন দেখি, এবং ভুল স্বপ্ন দেখে ফাঁদে পাড়া দেয়। তো সব মিলিয়ে আমি মনে করি যে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার আগে অবশ্যই একটু খোঁজ খবর নিয়ে ইন্টারনেটে একটু পড়াশোনা করে, এবং অবশ্যই অন্যান্য মানুষের সাথে কথা বলে যেন সিদ্ধান্ত নেই, তাহলে এই ধরনের বিভিন্ন স্কিম থেকে মুক্ত পাবো। আর যদি একটা ইনভেস্টমেন্ট খুব বেশি ভালো মনে হয়, যেটা আসলে সত্যিও লাগছে না, তাহলে খুব খুব সন্দেহে পড়ে যাবেন যে এত ভালো যেটা সত্যির মতো না, তার মানে খুব সম্ভবত সেটাই একটা ফাঁদ। আর সবশেষে কেউ যদি আপনাকে খুব বেশি প্রেস করে একটা কাজ করার জন্য, একটা ব্যবসা করার জন্য, একটা ইনভেস্টমেন্ট করার জন্য, খুব সম্ভবত সে নিজেও একটা ফাঁদে পড়েছে। ধন্যবাদ।